আজকে আমি চলে আসলাম মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায়, যেখানে রয়েছে বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসুর পৈতৃক ভিটেমাটি। রয়েছে স্যার জগদীশ চন্দ্র বসু জাদুঘর। আপনি যদি অল্প পরিমাণ হলেও বিজ্ঞান মনস্ক হয়ে থাকেন, এখানে আসলে আপনার যে কতটা ভালো লাগবে তা আসলে এখানে না আসলে আপনি বুঝতে পারবেন না। পাশাপাশি তার পৈতৃক বাড়ি এবং জাদুঘরকে কেন্দ্র করে এখানে নির্মাণ করা হয়েছে একটি বিনোদন পার্ক। এসব কিছু এক্সপ্লোর করতে চলে আসছি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার রারিখাল গ্রামে। সবুজের সমারোহ গ্রামের বিভিন্ন মেঠোপথ পেরিয়ে পদ্মার নতুন একটি পার্ক এক্সপ্লোর করব। পাশাপাশি মিষ্টির গ্রাম খ্যাত ভাগ্যকুলের গোবিন্দ মিষ্টান্ন ভান্ডারের ঘোল এবং রসগোল্লা ট্রাই করব। সাথে শেয়ার করব একটি সূর্যমুখী বাগানে ঘোরার এক্সপিরিয়েন্স। কম খরচের মধ্যে ঢাকার বাইরে একটি ডে ট্রিপ বলা যায়, তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকো। প্রথমেই চলে আসলাম ঢাকার জুরাইনে। যারা জুরাইনবাসী আছো তাদের কাছে এই ভিউটা খুবই পরিচিত। ফ্লাইওভার দিয়ে জুরাইন রেলগেট ক্রস করে চলে আসলাম পোস্তগোলা ব্রিজে। এখান থেকে সেবা পরিবহন নামক একটা বাসে করে চলে যাব গন্তব্যস্থল শ্রীনগর উপজেলার রারিখাল গ্রামের উদ্দেশ্যে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে লোকাল বাসগুলোর মধ্যে এই বাসগুলা অন্যতম। কিছুটা দূরে যেতেই বারবার থামছিল এবং বেশ ধীর গতিতে চলছিল, যার ফলে শ্রীনগর পৌঁছতেই প্রায় আধা ঘন্টার মতো সময় লেগে গিয়েছিল। পোস্তগোলা থেকে রারিখাল পর্যন্ত ভাড়া নিয়েছে 70 টাকা। প্রায় 40 থেকে 45 মিনিটের মধ্যেই প্রবেশ করলাম শ্রীনগর উপজেলায়। গ্রাম বাংলার সবুজ শ্যামল প্রকৃতি উপভোগ করতে করতে ছুটে চললাম গন্তব্যের উদ্দেশ্যে। বাস থেকে নামলাম, বলছিলাম রারিখাল নামাই দিতে, তো বাস আমাকে রারিখাল মাদ্রাসায় নামাই দিছে। তো এখান থেকে আবার 10 টাকা অটো ভাড়া দিয়ে স্যার জগদীশ চন্দ্র বসু যে কমপ্লেক্সটা আছে ওইখানে যাইতে হবে। অটোতে করে পৌঁছতেই হাতের বাম পাশে চোখে পড়ল মূল ফটক, স্যার জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউশন ও কলেজ। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার রারিখাল গ্রাম থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি রাতুল ইসলাম। বন্ধুরা, এমন একটা গ্রামে আজকে আমি আসছি যেই গ্রামে রয়েছে বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসুর পৈতৃক ভিটেমাটি। মূল প্রবেশদ্বার পেরিয়ে বেশ সুন্দর একটি পিচ ঢালাই রাস্তা দিয়ে এগোতে থাকলাম সামনের দিকে। তার পৈতৃক ভিটায় প্রবেশের প্রাককালে অন্যরকম এক অনুভূতি কাজ করছিল। স্যার জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউশন ও কলেজ মূল ফটক পেরিয়ে ভিতরে যেতেই চোখ আটকে গেল জগদীশের পৈতৃক বাড়ির ওপর। তার পৈতৃক বাড়ির টিকে থাকা অংশের দুই পাশে নির্মাণ করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের ভবন। এখানে স্যার জগদীশ চন্দ্র বসুর একটি ভাস্কর্য রয়েছে, যেটি 1994 সালে শিল্পী বিজয় সেন নির্মাণ করেছেন। ছোটবেলা থেকেই আমরা পড়ে আসতেছি যে গাছের প্রাণ আছে, এই জিনিসটা সর্বপ্রথম কে আবিষ্কার করেছেন। সবার আগেই আমাদের অ্যান্সার চলে আসে স্যার জগদীশ চন্দ্র বসু। 1858 সালের 30শে নভেম্বর জগদীশ চন্দ্র বসু বিক্রমপুরের রারিখাল গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন ভগবান চন্দ্র বসু, তিনি ছিলেন একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট। সর্বপ্রথম অতি ক্ষুদ্র তরঙ্গ নিয়ে কাজ করেন এবং ওয়্যারলেস তরঙ্গটা তিনি সর্বপ্রথম আবিষ্কার করেছেন। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ডিএসসি অর্জন করেছেন এবং 1916 সালে নাইটহুড উপাধি লাভ করেন। সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি 1920 সালে রয়্যাল সোসাইটির ফেলো নির্বাচিত হন। রয়্যাল সোসাইটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম বিজ্ঞান সোসাইটি। বৈজ্ঞানিক গবেষণার জন্য তিনি কলকাতায় বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেছেন। বাংলা ভাষায় বৈজ্ঞানিক প্রবন্ধ রচনা করে তিনি বাংলা ভাষার বিস্তারের জন্য বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। গবেষণার ক্ষেত্রকে তিনি মূলত 3টা ধারায় বিভক্ত করেছিলেন। প্রথমটা হচ্ছে বিদ্যুৎ, দ্বিতীয়টা হচ্ছে চুম্বক তরঙ্গ, আর তৃতীয়টা হচ্ছে উদ্ভিদ আর প্রাণী। তিনি অন্তত 1 মাইল দূরে বেতার তরঙ্গ প্রেরণ করার জন্য সফল হন। তার পৈতৃক বাড়িটি জাদুঘরের জন্য নির্মাণাধীন থাকার কারণে ভেতরে ঢোকার কিংবা কোনো ছবি তোলার সুযোগ পাইনি। পাশাপাশি আজ শুক্রবার সাপ্তাহিক বন্ধ হওয়ার কারণে যাদের কাছ থেকে ভেতরে ঢোকার পারমিশন নিতে হবে তারা মূলত অনুপস্থিত ছিলেন। কিছুদিন পূর্বেও এই বাড়িটি ছিল একদম পরিত্যক্ত অবস্থায়, ছিল না কোনো দরজা জানালা অথবা কোনো বাউন্ডারি। তবে বর্তমানে এই বাড়িটিকে জাদুঘরে নির্মাণ করা বেশ চমৎকার একটি উদ্যোগ। প্রায় 100 বছর আগে এই বসতভিটায় গড়ে উঠেছিল মন্দির ভিত্তিক পাঠশালা, পরবর্তীতে সেটি কলেজে রূপান্তরিত হয়। যাই হোক, এখন আমি প্রবেশ করব স্যার জগদীশ চন্দ্র বসু জাদুঘরের
অস্থায়ী কক্ষে। ছোট্ট এই ঘরেই গাদাগাদি করে রাখা হয়েছে সবকিছু। মূল ভবনের সংস্কার কাজ শেষ হলেই এগুলো নতুন করে বিন্যস্ত করা হবে। এই জাদুঘরে রয়েছে জগদীশচন্দ্র বসুর পোর্ট্রেট, বিভিন্ন গবেষণাপত্র, হাতে লেখা পাণ্ডুলিপি এবং রবীন্দ্রনাথের দেয়া বিভিন্ন চিঠি। আপনার মন যদি অল্প পরিমাণ হলেও বিজ্ঞানমনস্ক হয়ে থাকে তাহলে এখানে আসলে আপনার যে কতটা ভালো লাগবে তা এখানে আসলেই বুঝতে পারবেন। এছাড়াও এখানে রয়েছে তার ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি এবং তার আবিষ্কারের বিভিন্ন পাণ্ডুলিপি। বিশেষ করে এখানে স্যার জগদীশ চন্দ্র বসুর সাথে সত্যেন্দ্রনাথ বোস, রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার পারিবারিক ছবিও রয়েছে। রবি ঠাকুরের দেওয়া চিঠি এবং তার সাথে তোলা ছবি দেখে অনুমান করা যায় যে রবি ঠাকুরের সাথে তার সম্পর্ক বেশ ভালো ছিল। স্যার জগদীশ চন্দ্র বসুর সাথে রবীন্দ্রনাথের বেশ ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, যা এখানে আসলে আপনারা দেখতে পারবেন। জাদুঘরকে কেন্দ্র করেই এখানে নির্মাণ করা হয়েছে বিনোদন পার্ক। স্থানীয় লোকজন মূলত এই পার্কটিকে বোর্ডিং নামে চিনে থাকেন। শুরুতে ঢুকে হাতের বাম পাশে রয়েছে একটি বড় পুকুর। শুনেছি এখানে নাকি আগে বোট রাইডিং এর ব্যবস্থা ছিল। এই পুকুরটি ছাড়াও আশেপাশে আরো কয়েকটা পুকুর আছে দেখলাম। এছাড়াও এই পার্কটিতে জলাশয়ের উপর কাঠের তৈরি দুটি সাঁকো রয়েছে, যা আমার কাছে বেশ মনোমুগ্ধকর এবং চমৎকার লেগেছে। এই সাঁকোটি পার হয়েই কিন্তু সামনে শান বাঁধানো যে পুকুরের ঘাটটি রয়েছে সেখানে যেতে হবে। জলাশয়ের এখানে যদি কৃত্রিম ফোয়ারা কিংবা ঝর্ণার ব্যবস্থা করা যেত তাহলে আরো বেশি চমৎকার লাগতো। এর পাশাপাশি এখানে নান্দনিক বিভিন্ন পশুর ভাস্কর্য রাখা হয়েছে। ছোট বাচ্চারা আসলে এই ভাস্কর্যগুলোর সাথে বেশ আনন্দ এবং এনজয় করবে। যদিও পাশের সাইনবোর্ডে লেখা ছিল যে এগুলোতে হাত দিয়ে কিংবা উঠে কোনো ধরনের ছবি তোলা নিষেধ, তবুও অনেককেই দেখেছি এই বিষয়টা অমান্য করছেন। এই ভাস্কর্যগুলোর মধ্যে রয়েছে সিংহ, হাতি, হরিণ, জেব্রা, জিরাফ ইত্যাদি। এই ভাস্কর্যগুলোর পাশেই রয়েছে একটি কৃত্রিম পাহাড়। এছাড়াও এই পার্কটিতে বাচ্চাদের জন্য দোলনা এবং পিছলারও ব্যবস্থা আছে। আরেকটা কথা বলা হয়নি, এই পার্কটিতে প্রবেশ করতে কিন্তু জনপ্রতি 20 টাকার একটি টিকিট নিতে হয়। দর্শক, এখন আমি চলে যাচ্ছি পাশের একটি গ্রাম কামারগাঁও এর উদ্দেশ্যে। সবুজের সমারোহ গ্রামের বিভিন্ন মেঠোপথ পেরিয়ে পদ্মার নতুন একটি পার এক্সপ্লোর করব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো। এই যাত্রায় আমার সঙ্গী হতে যাচ্ছেন রাহাত ভাইয়া, শাহরিয়ার, জুনায়েদ এবং ছোট ভাই জুবায়ের। মূলত আমাদের পথ প্রদর্শক হিসেবে থাকছে জুবায়ের এবং জুনায়েদ। ওরা মূলত এই কামারগাঁওতেই থাকে। দীর্ঘদিন পর এই বাঁশের সাঁকোটি পার হচ্ছি। মূলত পার হওয়ার সময় সাঁকোটি ভাইব্রেট করে, যার কারণে একটু ভয় করে। কিছুটা সামনে যেতেই একটি পোড়া নৌকা চোখে পড়লো। কেন পোড়া হয়েছে সেই সম্পর্কে জানতে পারিনি। শহরবাসীদের কাছে এই দৃশ্যটা একদমই রেয়ার। যতদূর চোখ যাচ্ছিল শুধু সবুজ আর সবুজের সমারোহ। আমি যে লাস্ট কবে গ্রামের এই মেঠোপথ দিয়ে হেঁটে গিয়েছি তা মনে পড়ছে না। এই মুহূর্তের ওয়েদারটাও ছিল একটু মেঘলাযুক্ত। রোদের তীব্রতা তো একদমই ছিল না, ছিল বৃষ্টি হওয়ার সম্ভাবনা। প্রকৃত বসন্তের ফিলটা যেন এখানেই পাচ্ছিলাম। গ্রামের সৌন্দর্য আর খোলা আকাশের মাঝে লুকিয়ে আছে প্রকৃতির আসল সৌন্দর্য, যেখানে জীবনের প্রতিটি মুহূর্তে মেলে শান্তির পরশ। কিছুটা সামনে যেতেই দেখতে পেলাম এখানে চলছে ভুট্টা চাষ। এক পাশে ছিল ভুট্টার ছোট গাছ এবং অপর পাশে ছিল ভুট্টার বড় গাছগুলো। বসন্তের এই সময়টায় মূলত ভুট্টার সিজন চলে। আমি তো প্রায় 2-1 দিন পরপরই সুইট কর্ন অথবা পোড়ানো ভুট্টা ট্রাই করে থাকি। জলীয় বাষ্পযুক্ত বাতাসের সাথে দুই পাশের ভুট্টা চাষকৃত জমির মাঝখান দিয়ে হেঁটে যেতে কতটা যে ভালো লাগছিল তা ভাষায় প্রকাশ করা সম্ভব না। এদিকে সামনে যেতেই চোখে পড়ল কৃষকরা সার এবং কীটনাশক প্রয়োগে ব্যস্ত। প্রায় 20 থেকে 30 মিনিটের মতো হাঁটার পরে চোখে পড়ল বসতি। আশেপাশে সবটাই খোলা মাঠ, মাঝখানে অবস্থিত এই ঘরগুলো। এখানকার লোকজন তাদের পালিত পশুগুলো খোলা মাঠেই বেঁধে রেখেছেন, আর এই দৃশ্যগুলো আমি বেশ উপভোগ করছিলাম।
কথা বলতে বলতে চলে আসলাম পদ্মার পাড়ে। দুপুর প্রায় 3টা বাজে, কিন্তু এখনো কুয়াশার পরিমাণ অনেক, যার কারণে নদীর দূর পর্যন্ত ভিজিবিলিটি খুবই কম ছিল। ঘাটে বেঁধে রাখা নৌকা এবং পালতোলা নৌকা পরিবেশটাকে আরো চমকপ্রদ করে তুলেছে। পাশাপাশি এখানে নদী ভাঙন প্রতিরোধ করার জন্য জিও ব্যাগ অথবা বালুর বস্তা ফালানো হয়েছে। কিছুক্ষণ পরপরই নদীর বুকে লঞ্চ, ট্রলার কিংবা নৌকার দেখা পেলাম, যা দেখতে আমার কাছে বেশ ভালো লাগছিল। নদীর পাড় থেকে ফিরে যাওয়ার সময় চোখে পড়ল একটি বড়ই গাছের বাগান। প্রতিটা গাছ ঝাঁকি দেওয়া মাত্রই অনেকগুলো বড়ই একসাথে মাটিতে পড়ছিল। পাকা বড়ইগুলো যে কতটা মিষ্টি ছিল তা আসলে না খেলে বুঝতে পারবেন না। এদিকে জুনায়েদ তো গাছে উঠে আমাদেরকে বড়ই পাড়তে সাহায্য করে। আমি তো প্রায় অনেকগুলো বড়ই বাসার জন্য নিয়ে গিয়েছিলাম। আমি সাধারণত চুকা বড়ি তেমন একটা খাই না, তবে মিষ্টি বড়ই আমার বেশ পছন্দ। যাই হোক, বড়ই পড়া শেষে পাশেই খোলা আকাশের নিচে ঘাসের উপর বসে কিছুক্ষণ বিশ্রাম নিলাম। এদিকে ফসলি জমিতে সেচ দেওয়ার সময় শ্যালো মেশিনের পানি প্রবাহের সাথে কিছুক্ষণ সময় অতিবাহিত করে চলে গেলাম কিছুটা দূরে অবস্থিত একটি সূর্যমুখী বাগানে। সূর্যমুখী ফুল সবসময় সূর্যের দিকে মুখ করে থাকে। যখন সকালে সূর্য ওঠে তখন সূর্যমুখীর মুখ থাকে পূর্ব দিকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্য দক্ষিণ আকাশে ঘুরে পশ্চিম আকাশে যেতে শুরু করে। সূর্যমুখীর মুখও সূর্যকে অনুসরণ করে ঘুরতে থাকে। যেমন এখানে দেখতে পাচ্ছ, প্রায় সবগুলা ফুলই একদিকেই মুখ করে আছে। সন্ধ্যায় পশ্চিম দিকে মুখ করে সূর্যমুখীর সূর্যকে অনুসরণের প্রক্রিয়া শেষ হয়। সূর্যমুখীর সূর্যের দিকে তাকিয়ে থাকার এই প্রক্রিয়াকে বলা হয় হেলিওট্রপিজম। সন্ধ্যা হতেই একটি অটোরিকশায় চেপে রওনা করলাম ভাগ্যকুল বাজারের উদ্দেশ্যে। ভাগ্যকুল গ্রামটি এমন একটি গ্রাম যেখানে পুরাতন আমলের অনেকগুলো বাড়ি রয়েছে। আমি আস্তে আস্তে ভাগ্যকুল বাজার প্রায় অনেকটাই জনমানব শূন্য। এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে এই গোবিন্দ মিষ্টান্ন ভান্ডার। এখানকার ঘোল নাকি অনেক পরিচিত এবং ফেমাস। এই ঘোল ট্রাই করতেই প্রতিদিন দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ ছুটে আসেন এই ভাগ্যকুল বাজারে। এছাড়াও এখানকার দই, মিষ্টি, রসগোল্লা, সন্দেশ, রসমালাই, পুডিং ইত্যাদি আইটেমসও স্বাদে অনেকটাই অতুলনীয়। আমি যখন গিয়েছি ততক্ষণে তাদের সুইটস আইটেমের পোস্টাল অনেকটাই ফাঁকা পেয়েছি। তবে ইনশাআল্লাহ কোনো একদিন দিনের আলোয় এসে এই গোবিন্দ মিষ্টান্ন ভান্ডার নিয়ে একটি বিস্তারিত ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। ছবিতে যাকে দেখতে পাচ্ছেন গোবিন্দ লাল দে, তিনি হচ্ছেন মূলত এই গোবিন্দ মিষ্টান্ন ভান্ডারের প্রতিষ্ঠাতা। কথা বলতে বলতে টেবিলে চলে আসলো এখানকার জনপ্রিয় ঘোল। সাথে নিয়েছিলাম ছানা, সন্দেশ এবং রসগোল্লা। এই ঘোলের রেসিপিটা তারা কিন্তু এখনো হাইড করে রেখেছে। হালকা লেবুর রস মিক্স করে একদম ঠান্ডা এই ঘোলটা খেতে কতটা যে ভালো লাগছিল তা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না। এরপরে ট্রাই করছি ছানা। এর টেস্টটা আমার কাছে অন্যান্য ছানার তুলনায় একটু ইউনিক লেগেছে। এরপর ট্রাই করছি রসগোল্লা। এটা ছিল একদম সফট। মিষ্টির শিরায় এটা ভিজিয়ে খেতে আমার কাছে অনেক ভালো লাগছিল। মিষ্টি লাভাররা এই রসগোল্লাটা একবার খেলেই প্রেমে পড়ে যাবা। সবশেষে ট্রাই করলাম সন্দেশ। এটার শেপটা ছিল অনেক কিউট। বন্ধুরা,
আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। লেটস গো অ্যান্ড এক্সপ্লোর উইথ আস।